মায়ের সন্তানের জন্য এই দেশের টাকা নিয়ে বিদেশে বাড়িঘর করছে, তাদেরকে নিয়ে এসে আপনি সরকারে বসালেন। কি সুন্দর সুন্দর আমাদের বোকা বানিয়ে দিলেন যে ইনভেস্টে ভরে যাবে। হোয়ার আমার দেশের নিজস্ব ইনভেস্টমেন্ট গাজী টায়ার, এই যে লাইট আমি জ্বালাচ্ছি, আমি যদি বলি আমি সারাক্ষণ লাইট জ্বালাবো, আপনি আমাকে নিষেধ করতে পারবেন না। লাইট তো জাতীয় সম্পদ, আমি হয়তো পার্সোনালি এটার বিল দেই, তাই বলে কিন্তু আমি এটাকে অপব্যবহার করতে পারবো না। এবার আমি পানিটাকে অপব্যবহার করতে পারবো না, আমাকে এটা ব্যবহার করতে হবে। আলটিমেটলি আমি রাষ্ট্রের কাছে দায়বদ্ধ। ওনারা কি করলেন, 27,000 কর্মচারী সেটাকে পুড়ে ফেললেন। হ্যাঁ, আমাকে এখানে সরকারকে সহযোগিতা করা উচিত ছিল, আমার ওখানে আগুন ধরে দেওয়া উচিত ছিল। ইউনূস সাহেব এসে 9টা প্রতিষ্ঠান উনি নিয়ে গেলেন, ওনাকে সহযোগিতা করা ছিল যে আমার বাবার যে সম্পদ আছে এটাও তুমি নিয়ে যাও, কারণ নিয়ে তুমি বাংলাদেশ বিদেশে রাখো। আজকে কি নিয়ে আসলেন আপনি? পিআর আমি শুনি নাই কখনো। আমি রাজনীতি করি ছোটবেলা থেকে, 86 থেকে 90 সাল থেকে আমি জেল কাটি, সব আমলে জেল কাটি। দাবি করছে উনি তো, আর এটা কি এখন নতুন যে হুজুরদেরকে নিয়ে আসলেন, যে হুজুর হচ্ছে ওই আপনার চিটাগাঙ্গে সমাবেশে উপস্থিত হয়, ওই হুজুর রাজশাহীতে উপস্থিত হয়, ওই হুজুর ঢাকায় অবস্থান আসে। আপনি যদি জনগণকে ঢাকা শহরে নিয়ে আসে প্রমাণ করতে চান যে সোহরাওয়ার্দী উদ্যান ভরে ফেলেছেন এবং আপনি যে দাবি করবেন সেটাই হবে, তাহলে আমরা যারা লেখাপড়া করি, আমরা যারা টকশো করে, আমাদের লাভ হলো কি? এই সরকার এসে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আপনার রেভলিউশনারি সরকার, আপনার কি কি করা উচিত ছিল, কি রেভলিউশনারি করছেন? আপনি ঘোষ দুর্নীতিবাদ যারা, তাদেরকে উৎসাহিত করে আপনার ইউনোকে দিয়ে, আপনার এসিলেনকে দিয়ে, আপনার ডিসিকে দিয়ে, আপনার যারা বিশেষ কর্মকর্তা আছে তাদেরকে দিয়ে প্রাইমারি স্কুলের সভাপতি পর্যন্ত পোস্ট আপনি তাদেরকে দিয়ে দিচ্ছেন। আপনি কি করছেন? এনবিআর ভেঙে রাতে অন্ধকারে দ্বিখণ্ডিত করছে। কি জন্য করছেন? ওই বিশেষ কর্মকর্তারা লাগবে। কেন লাগবে? ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা সবচেয়ে বেশি কাকে ইউটিলাইজ করেছে? ডিসি সাহেবদেরকে, এসপি সাহেবদেরকে। এসপি সাহেবরা গার্ড দিচ্ছেন, অস্ত্র দিয়ে এই ব্যালট বক্তব্যে রাতে মারছে, মানুষকে নিরাপত্তা দিচ্ছেন, আর ডিসি সাহেবরা রেজাল্ট ডিক্লেয়ার করছেন। ওই ডিসি সাহেব থেকে যারা উঠে আসছেন তাদেরকে আপনি নির্বাচন কমিশনার বানাইছেন। ওই ডিসি সাহেব থেকে যারা উঠে আসছেন তাদেরকে বিভিন্ন সচিব বানাইছেন, তাদের দিয়ে রাষ্ট্রকে কি করছে। আপনি এসে কি করতেছেন? সেই জায়গাটাই রাখছেন। আমি সরকারকে কি সহযোগিতা করব? আমার কাছে সরকার কি সহযোগিতা চেয়েছেন? এই যে আপনার 5ই আগস্ট 2 দিন আগে আসছে, এখনো হসপিটালে সেই আহত লোকরা তারা কাকুতি মিনতি করছে। কে এই ব্যাপারে আপনার কথা দেখতে না? এখনো কয়টা আহত পরিবার লোকটা আপনার চাকরি দিয়েছেন। আজকে যে মুরাদনগরের ঘটনা ঘটেছে, আমার ওই বড় ভাই তো চলে গেলেন, ওনাকে বলা উচিত ছিল হ্যাঁ সহযোগিতা করার দরকার, এরকম ঘটনা আরো একটা ঘটাই। ওই ঘটনা কে ঘটাইছে? ওই ঘটনাটা কে ঘটাইছে? ওইখানে আওয়ামী লীগ ফ্যাসিস্টকে কে শেল্টার দেয়? বিএনপি শেল্টার দেয় না এদেশের কোন একটা উপদেষ্টা শেল্টার দেয়? যে উপদেষ্টা আপনি নির্বাচন কমিশনে আপনার আপনি তো নির্বাচিত হন নাই, আপনি আরো যত নির্বাচিত হয়েছিল, ইলেকশন করেছিল, জনগণ তার সাথে আছে, তাকে তো আপনি ঢুকতেই দিলেন না। বিভিন্ন কলা বলে কৌশলে আপনি রাখলেন। এখন মূল বিষয়টা হচ্ছে, কোনোভাবে একটা গ্রুপ আসছিল আজ থেকে কয়েকশো বছর আগে, 250 বছর আগে, সমুদ্র পথে আসছিল, সেটা ব্রিটিশ। আর আইসা এই দেশের রাজাকাররা শিক্ষিত মির্জাফররা শিক্ষিত ছিল, তাদের আশ্রয় প্রশ্রয় করে 250 বছর আমার স্বাধীনতা শেষ করছে। আরেকটা গ্রুপ আসছে আমার দেশের লোকই, যারা বিদেশে অবস্থান করে, তারা আকাশ দিয়ে উড়ে আসছে স্টারলিংকের মাধ্যমে। আইসা তারা একটা নিয়ম করেছে। এখন নিয়ে আসছে কি? কারণ আপনার যাদেরকে নিয়ে আসছে তাদের মাথায় পিআর পার্সোনাল। আমি ধরেন নাগরপুর দেলদুয়া থেকে ইলেকশন করি, টাঙ্গাইল 6, আমি ওখানে বিপুল ভোটে নির্বাচিত হলাম, অথবা অন্য কেউ নির্বাচিত হলো। আপনি যে নির্বাচিত হলো তাকে বাদ দিয়ে ওইখানে আপনি পিআর দিয়ে কি আরেকজনকে লোককে নিয়ে আসলে আমার এলাকার লোককে মানবে? আমার এলাকার ভাষা বুঝবে? যেমন আমি আপনাকে পার্সোনালি বলতে পারি, পৃথিবীর সব জায়গায় যদি আমাকে নমিনেশন দেওয়া, আমি কোনোদিন কোনো পার্টি থেকে নমিনেশন নিব না। আমার ওই নাগরপুর দেলদুয়ার, আমি ওখানে জন্মগ্রহণ করছি, আমার বাবা মা থাকে, আমার আত্মীয় স্বজন থাকে, আমার পরিচিত লোক থাকে, আমার মেধা শ্রম দক্ষতার সময় দিয়ে আমি তাদের ভাগ্য উন্নয়ন করতে চাই প্রথম। কারণ আমি যদি এখন না খেয়ে থাকি, আমার পরিবার যদি না খেয়ে থাকে, আমি রাস্তায় লেকচার দিতে পারবো না। আমাকে চেষ্টা করতে হবে আমার সন্তান, স্ত্রী, আমার পরিবার লোকদেরকে অ্যাটলিস্ট খাওয়ার ব্যবস্থা করতে, তারপরে তো আমি অন্যকে খাওয়াতে যাব। হয়তো আমি ডিভাইডেড করে খেতে পারি, কিন্তু আপনি কি পিপিআর পার্সোনাল রিপ্রেজেন্টেটিভ করলেন। আমি জীবনে কোনদিন কক্সবাজার যাই নাই, আমি জীবনে কোনদিন বোলার যাই নাই। আমার বোলার একটা লোক আমাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, আমি তাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? এখন হচ্ছে শুধু হাওয়াই মিটার মতো আমাদেরকে দোলা দেওয়া হচ্ছে, আমাদেরকে মিসলিড করা হচ্ছে। আপনি এই সরকারটা কেন এসেছে? সিম্পল একটা কোশ্চেন, কোন কোশ্চেন? কোঠা বিরোধী। তার মানে শেখ হাসিনা
ফ্যাসিস্ট ছিল, কারণ হচ্ছে এমন ফ্যাসিস্ট ছিল তার ছাত্রলীগ আওয়ামী লীগের চাকরি দিবে, বিভিন্ন ধরনের কোঠা তৈরি করেছে, কোঠার নামে চাকরি দিয়েছে। সেইটার কারণে একটা বৈষম্যর কারণে আমাদের দেশের ছাত্ররা একই হলো, জীবন বাজি রেখে যুদ্ধ করলো, তাদের প্রাণ বাজি রেখে তারা এই করলো। একটা পর্যায়ে এসে সে বাধ্য হলেই একটা যৌক্তিক আন্দোলনের কারণে। আপনি কি সেই কোঠাকে উচ্ছেদ করে যারা চাকরি প্রার্থী, এখানে হাজার হাজার না লক্ষ লক্ষ ভ্যাকেন্সি আছে, সেখানে কি আপনি চাকরি দিয়েছেন কাউকে? আপনি বিচারের কথা বলছেন, আপনি বিচার কি দৃশ্যমান বিচার করছেন? আপনি যদি আজকে বাংলাদেশের সবচেয়ে বড় রোগ কি ফ্যাসিস্টে দেখা যায়, শেখ হাসিনাকে দেখা গেছে 14, 18, 24 সে অবৈধভাবে ইলেকশন করছে, 41 পর্যন্ত থাকার জন্য তাকে দৃশ্যত ছিল, কিন্তু তার চেয়েও একটা দৃশ্য এবং অদৃশ্যত, সেটা হচ্ছে দুর্নীতি, যারা শেখ হাসিনা এই দেশের মাল টাল তার লোকজন লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। আপনি কয়জনকে বিচারের সম্মুখীন করতে পারছেন আজ পর্যন্ত? আজকে আপনি জুতার মালায় নির্বাচন কমিশনকে দিলেন, আমি হ্যাপি, যে যত কিছুই বলুক, কিন্তু একজনের জন্য না। ওই ডিসিএসপি দেরকে দিলেন না কেন? ওই প্রিজাইডিং অফিসার আমি নিজে দেখেছি, ওই প্রিজাইডিং অফিসার গুলো খালি ব্যালট বান্ধা বান্ধা রেজাল্ট পাঠিয়ে দিচ্ছে, তাদেরকে আপনারা জুতার মালা দিলেন না কেন? তাদেরকে জুতার মালা দিচ্ছেন না কেন? যদি দেন তাহলে ওই প্রিজাইডিং অফিসাররা যারা ছিলেন, যারা পোলিং অফিসার ছিলেন, তারাও কিন্তু দুর্নীতি করার সাহস পেত না। এখন আপনাকে আবারও বলি, এই সরকারকে সহযোগিতা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে জনগণের মত অনুসারে। কারণ আমি আপনি সবাই মিলে একটা দলকে ভোট দিব, আপনি অপছন্দ করলে তো কিছু আসা যায় না। জনগণকে যদি আপনি অপছন্দ করতে চান, তাদেরকে আপনি সত্য করে তোলেন। সেখানে যদি দুর্নীতির বিচার করতেন, অন্যায়ের বিচার করতেন, সেখানে মব জাস্টিস গুলো বন্ধ করতেন। হ্যাঁ, ধনী গরিব সবাই সমান। আপনি শাসন ক্ষমতায় থেকে আপনি আমাকে মেরে ফেলতে পারবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? যেটা শেখ হাসিনা এক্সারসাইজ করতে দেখে তো সে ফ্যাসিস্ট। আমি আমার ফাঁসি হবে, আমাকে দলে ফাঁসি দেন, আমাদের দলে বিচার করে, কিন্তু আপনি মব জাস্টিসের মধ্যে আমাকে ফেলে দিবেন কেন? এইখানে হচ্ছে যে তারা ওই ব্রিটিশ কায়দা, ওই আমাদের মধ্যে, ওই বিএনপির মধ্যে কিছু স্বার্থবাদী লোকদেরকে তারা ইনফ্লুয়েন্স করে এই কাজগুলো করছে। মুরাদনগরে মির্জা ফখরুল ইসলাম সঠিক বলেছেন, আপনি ইনভেস্টিগেশন করেন ঘটনা কে ঘটাইছে, কার ইনফ্লুয়েন্সের ঘটনাগুলো ঘটেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, তারা সন্তান, তারা অলরেডি পলাতক, তারা প্রকাশ্য বের হতে পারতেছে না। ওসি সাহেবের কনভারসেশন শুনলাম যে আওয়ামী লীগ দলে মামলা ঢুকিয়ে দাও। তাহলে যদি সেখানে আওয়ামী লীগে কেউ জড়িত থাকে, তাদেরকে কেউ উৎসাহিত দিচ্ছে, তাদের পিছনে কোন লোকটা আছে, তাদেরকে খুঁজে বের করে। আমরা চাই যে এই ধরনের জঘন্য অপরাধ যেটা এই সময় সভ্যতা লজ্জিত, সেখানে যেন আওয়ামী লীগ বিএনপি কোশ্চেন আসবে, সেখানে কোশ্চেন আসবে ন্যায় বিচারের কথা, সেখানে কোশ্চেন আসবে যে অন্যায়কারী তাকে মুরাদনগরের শাস্তির সম্মুখীন করা। আমরা কথা রাজনীতি এখানে কালার দিয়ে আমরা আলটিমেটলি একজন আসামির পক্ষে, অন্যায়কারীর পক্ষে অবস্থান নেই, অথবা কাউকে অবস্থান করার সুযোগ নেই। কারণ আজকে যদি আপনি বিএনপি বলেন, বিএনপি একটা গ্রুপ হয়তো তার প্রতি সিম্পেথি দেখাবে, তার মানে আলটিমেটলি আপনি অন্যায় করার সুযোগ দিচ্ছেন। আপনি যদি আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগ একটা গ্রুপ, তার প্রতি সিম্পেথি দেখাবে কেন? অন্যায়কারীকে আপনি ইন্টারিম গভর্নমেন্ট, আপনি কেন আওয়ামী লীগ বিএনপি বিচার করতে যাবেন? আপনার কাছে অন্যায়কারী, আপনি তাকে বিচারের সম্মুখীন করে, তা না করে দুই দিন আপনার লোকাল ইলেকশন দিবে, তারপরে কি গণভোট কিভাবে হয়? আপনাকে বসানোর জন্য কেউ গণভোট দিবে? আপনি তো শেখ হাসিনার পথে এগোচ্ছেন, 14 মধ্যে একটা ইলেকশন করে বসে পড়বে। আপনি কি করবেন? ইলেকশন বাংলাদেশ, আপনি বাংলাদেশ, এই জন্য তো বলি যে আপনারা এই দেশে কিচ্ছু জানেন না। এই দেশে আপ টু ম্যাক্সিমাম ফেব্রুয়ারি পর্যন্ত একটা সুন্দর পরিবেশ থাকে, সেটা শীত শীত একটা ভাব থাকে, প্রচন্ড গরমও থাকে না, বৃষ্টি হয় না, মানুষ নির্দ্বিধায় উষ্ণমুখে একটা ভোট দিতে পারে। আপনি সেই ইলেকশনের কথা বলছিলেন জুনে, যেখানে বিএনপির মধ্যে বাধ্য হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে দিতে হবে, কারণ আমাদের সমস্ত ইলেকশন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হয়। তারপরে আপনি আসছেন এখন হঠাৎ করে কি বললেন? এবং নির্বাচন কমিশনকে এখনো কোনো আপনি নির্দেশনামা জারি করেন নাই যে এপ্রিলের মধ্যে ইলেকশন যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দল, রাজনৈতিক দল, সেটা তারা এলাও করেছে, আপনার সাথে বসেছে, বিলি করেছে ঘন্টার পর। আর কি সহযোগিতা আপনি চান বলেন? ডক্টর ইউনূস সাহেব আর কি সহযোগিতা চান? আপনি কি বাংলাদেশকে বিক্রি করে দিলেন, এই ব্যাপারে সহযোগিতা আপনি চান? আপনি এসে আপনি কি আদম ব্যাপারে লাইসেন্স নিয়ে নিলেন, আপনি এসে 5 বছর পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে না, তাহলে আপনার বেতনটা কোথা থেকে আসবে? শেষ করবেন, শুনবো আপনাকে আবারও। জি, আমি শেষ করছি, এটাই বলি, সহযোগিতার জন্য
সহযোগিতামূলক কাজ করতে হবে। আজকে যদি আপনি সারা বাংলাদেশের একটা কৃষক, একটা গরিব, একটা শ্রমিক চিকিৎসা পায় না, গ্যারান্টি দিতে পারি একটা সিঙ্গেল পার্সন হবে সরকারি হসপিটালে ফলে তাকে থাকতে হয়, তা ওইটুকুর জন্য তদবির করতে হয় তার আশেপাশে গ্রামে অন্য কেউ ওই সরকারি হসপিটাল ডাক্তার আছে কিনা, নার্স আছে কিনা। আপনি যদি এইসব রেগুলেশনের কথা বলতেন, আপনাকে সহযোগিতা কে না করতে দেখেন। আপনারা যতবার আলোচনায় ডাকছেন প্রত্যেকবার প্রত্যেকটা রাজনৈতিক দল আপনাদের সহযোগিতা করার জন্য তারা উপস্থিত হয়েছে, বরং আপনারা বিভিন্ন সময় ডাকেন না। আপনারা সহযোগিতা, আপনারা অল্টারনেটিভ পথ মানুষকে চোখে ধুলা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না কেন? যে বর্তমান যে বিএনপি জনাব তারেক রহমান সাহেবের এই দীর্ঘ 16 বছর তার নেতৃত্বে সুসংগঠিত, এই জায়গাটায় আপনারা তাকে পারছেন না। না পারলে আপনারা এইখানে ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ে আরো অনেক ভয়াবহতা সৃষ্টি করতেন। তাই সর্বশেষ বলবো যে এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে যদি বিএনপি হেরে যায় বাংলাদেশ হেরে যাবে। যে কারণে বিএনপি যে পথে আছেন জনগণের ইলেকশন করার জন্য, জনগণের ভোট অধিকারকে, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের মাধ্যমে সরকার করে জনগণের রিপ্রেজেন্টেশন, সেইটা পিআর বলেন, লোকাল গভর্নমেন্ট বলে, জাস্ট তারপরে কি বলেন যে গণভোট হবে, এগুলা জাস্ট আই ওয়াশ এবং এই কান্ট্রিকে ডিস্ট্রয় করার একটা সবে মাত্র, কারণ এগুলা ডিস্ট্রয় করে মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধের ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ধ্বংস করতে চায়। আপনি বিজয় সরণিতে আপনার এটা ভাঙার দরকার ছিল, যেটা ভাঙা হয়ে গেছে, ভেরি গুড। ওইটার সাথে আপনি শহীদদের এই 24 যারা শহীদ ছিল তাদেরকে ওইখানে প্রতিস্থাপিত করতে পারতেন, তাদের মিনার ওখানে দুটা প্যারালাল রাখতে পারতেন, সুন্দর যারা বিকশিত হতো, কেউ এটা নিয়ে কোশ্চেন করতো না। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন। কোশ্চেন করেছেন, অ্যাকচুয়ালি আমরা প্রচন্ড বঞ্চনা, নির্যাতন, অত্যাচার, শোষণ ডেমোক্রেসির নামে, কারণ আমরা এই স্বাধীন বাংলাদেশে সকলের মত অধিকার নিয়ে একটা সুন্দর দেশ সবারই প্রার্থনা। এই স্বাধীনতা দীর্ঘ এই 53-54 বছরে সেরকম আমরা পাইনি। সবাই আমাদের কাছে একটা যেটা বাংলায় বলে মূলা, সেটা হলো স্বাধীনতা, আমাদের ধর্ম, এটাকে সবসময় কাছে নিয়ে আসে। যেহেতু দুইটা জিনিসই আমরা খুব ভালোবাসি এবং ভালোবাসা রাখতে চাই। 5ই আগস্টের পরে যে জুলাই ঘোষণাপত্র, সেটা তো জুলাই হবে এবং সেটা হওয়া উচিত ছিল 2024-এ, যখন সমস্ত দেশবাসী একত্রিত হয়ে যখন তারা বাধ্য করলো এই পলায়নকৃত সরকারকে পলায়ন করতে, সেই সময় হওয়ার কথা, সেটা তখন হয়নি, তখন তারা বলেনি। কিন্তু তারা এটা করার সময় অনেকগুলো বিতর্কিত কথা বলেছে, যেটা দেশবাসী সকলের লেগেছে। একটু আগে যে আমাদের মেজর সাহেব যে কথাটা বললেন, যে আমরা অত্যন্ত ধৈর্য সহনশীলতার সহিত এই যে আমাদের ইয়াং ছেলেরা যারা আমাদের ভাইয়ের মতো, সন্তানের মতো, তাদেরকে আমরা বুক ভরা ভালোবাসা দিয়েছিলাম যে তাদের কারণে একটা সুন্দর জাতি গঠন করবে। নরমালি আমরা এক্সপেক্ট করেছিলাম যে এই দুর্নীতি বেড়াজাল থেকে বেরিয়ে আসবে, কিন্তু তারা এই ঘোষণাপত্র, এই লোকাল ইলেকশন, এই গণভোট, এখন আবার পিআর, বিভিন্ন ধরনের কথা তারা বলে আমাদের সকলকে তারা কনফিউজ করছে। এবং ঘোষণাপত্র যেদিন তারা দেওয়ার জন্য দাবি করলো, তারা একটা প্রচন্ড খারাপ কথা বললো যে সংবিধানকে ছুঁড়ে মারবেন। সংবিধানকে কারো বাবা? আমার প্রশ্ন দেশবাসীর কাছে, সংবিধান কি শুধু আমার? সংবিধান একটা জাতি স্বাধীনতার মাধ্যমে অর্জিত হয়েছে, সেটা বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট হয়েছে, হয়তো সারা জীবনে অ্যামেন্ডমেন্ট হবে, জনগণ যেভাবে চাবে সেইভাবে সেটা লিখিত হবে। সেটা একদিনের জন্য হইতে পারে, এক টার্মের জন্য হইতে পারে, আবার সেটা পরিবর্তন। কিন্তু যখন সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া কথা বলা হয় এবং তার সাথে যারা স্বাধীনতা বিরোধী তাদের একটা সাথী সম্মেলনের নেতাদের দিন যেদিন বলা হয়, সেদিন কিন্তু ওই জুলাই ঘোষণাপত্র উদ্দেশ্য দেশের মানুষ বুঝে ফেলেছে, যে কারণে কোন রাজনৈতিক দলই এই জুলাই ঘোষণাপত্রের সাথে একমত হতে পারে নাই। এখন সরকার এতদিন স্বীকার করুক আর না করুক, এখন কিন্তু বুঝতে পেরেছেন, আর বুঝতে পেরেছেন বিদায় লন্ডনে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে উনি মিটিং করেছেন। উনি তার সৌজন্যতা, তার ভদ্রতা, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা উনি শো করেছেন। উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে। সেখানে উনি কিন্তু ওনার জায়গা থেকে বেরিয়ে এসেছেন। হ্যাঁ, ফেব্রুয়ারি বিফোর দ্য রমাদান, যেহেতু আমরা সবাই মুসলমান, 90% মুসলমান, তারপরে এসএসসি পরীক্ষা আছে, বিভিন্ন কিছু, ইট উইল বি দ্য গুড ডে। উনি কিন্তু এগ্রি করেছেন। এই সরকার কিন্তু সেটা তারা করলেন না।
আমি অন্য বিতর্কিত কথার মধ্যে যেতে চাচ্ছি না। আজকের যে মহাসমাবেশ হলো শুক্রবার, সেই মহাসভার পিয়ার শব্দটা বাংলাদেশের কয়টা লোক জানেন? আপনার রাজনীতি দলের উদ্দেশ্যটা কি? আপনার রাজনীতি দলের কার্যক্রমটা কি? আপনারা রাজনীতি দলের স্থায়ী কমিটি বলেন, প্রেসিডেন্টের সদস্য বলেন, এবং কি ঊর্ধ্বতন সমস্ত সাংগঠনিক লোক বলেন কেন, দেশের মানুষের ভবিষ্যৎ বর্তমানকে ভেবে তাদের চিন্তা চেতনার একটা সমন্বয় করে একটা সিদ্ধান্ত নিয়ে সেটাকে প্রচারণার মাধ্যমে জনমত সৃষ্টি করতে হবে। আপনি পিয়ার শব্দের হাসিনা আপনাকে বলি, আপনি আমাদের রবি সাহেব যথেষ্টই বলেছেন যে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য আমাদের ফেস দ্য পিপলের আমাদের সাগর ভাই, আমাদের এই ইউকে কসবা টিভির ভাই, এদের অবদান অনেক বেশি, সাথে কিন্তু আমরাও অবদান রেখেছি। আপনাকে যদি কোশ্চেন করি আপনি উত্তর দিতে পারবেন না হোয়াট ডাজ মিন পিয়ার। আমি একজন ব্যারিস্টার, রেগুলার প্র্যাকটিস করি, এটা করে আমি চলি, এটা করে আমার জীবন এবং আমার স্ত্রী সন্তান এবং সমাজে কিছু ভূমিকা পালন করি। সবসময় অন্য 10টা লোকের মতো না, আমরা আপনার সাথে কথা বলবো, মানুষকে কিছু বোঝাবো, সেটার জন্য জানার চেষ্টা করি। মানুষের দুঃখ কষ্ট ভালোবাসা কিভাবে সমাধান হবে, পারি আর না পারি সেটা নিয়ে চিন্তা করি, কিন্তু পিয়ার শব্দ কোনোদিন আমার মাথায় আসে না। আরেকটা জিনিস আপনি করবেন, আমরা শিক্ষিত হলেও যে আমাদের সাধারণ মানুষ যে গণতন্ত্র যেটা সহজভাবে চিনি, আমাদের বলে ওয়েস্টমিনিস্টার গণতন্ত্র আমরা ফলো করি, পার্লামেন্টারি সিস্টেম আসছে, সেখানে কি পিয়ার আছে? আমি ইংল্যান্ডে লেখাপড়া করেছি, আপনি জানেন, আমি ওখানে দেখেছি। হ্যাঁ, আপনি আগে ইলেকশন দেন, সেখানে দ্বিকক্ষ বিশিষ্টর ক্ষেত্রে আপনি বলতে পারেন যে উচ্চ কক্ষ বিশিষ্ট কিভাবে ডিটারমাইন হবে, এইটা হয়তো বা পিআর এর মাধ্যমে ডিটারমাইন হতে পারে। সেখান থেকে একটা রিপ্রেজেন্টেটিভ নিতে পারি, যাতে সরকার কখনো ফ্যাসিস্ট হওয়ার সুযোগ না পায়, একটা প্যারালাল না হলেও আরেকটা যাতে থাকে, যে কোনো সময় জনগণ দ্বারা নির্বাচিত দেশটা পরিচালনা করবে। আজকে ইন্টারিম গভর্নমেন্ট আসছে, আমি আপনাকে সত্যি কথা বলি, আমাদের একটা সুষ্ঠু ইলেকশনের জন্য বিএনপি ওই 5ই আগস্টের সময় সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছে, কারণ আন্দোলনটা গণমানুষ থেকে চলে এসেছে, আন্দোলন ছাত্রদের মাধ্যমে চলে আসছে, কিন্তু ছাত্ররা কিন্তু পাকিস্তান থেকে সব চলে আসে নাই, ছাত্ররা কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে চলে আসে নাই, ছাত্ররা কিন্তু আমাদের সন্তান, আমাদের ভাই। সেখানে বিএনপির কিন্তু 100% সমর্থন ছিল যে বিএনপি একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন, কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য যে জুলুম কেটেছে এবং তাদেরকে ইলেকশন করতে দেয় নাই, তারা কিন্তু সেটাকে উৎসাহিত একটা কৌশল নির্ধারণ করেছে। সেই কৌশলটা কিন্তু তাদের ব্যর্থতা ছিল না। এখনো কিন্তু বিএনপি যেহেতু তারা নেতৃত্বে অখণ্ডভাবে আছে, একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন হলে আমি সকলেই বিশ্বাস করি যে বিএনপি একটা সরকার গঠন করবে। কেন সরকার গঠন করবে? তারেক রহমান সাহেব অদ্যবধি পর্যন্ত একটা শব্দ বক্তৃতা যেটা জনগণ পছন্দ করে না সেরকম তার মুখ থেকে আসে নাই, যেটা আমাদের মেজর সাহেব সঠিকই বলেছেন। বিষয় বলছে আসে সবার আগে বাংলাদেশ, সবার সাথে বসি, সব দল মত নির্বিশেষে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই। এই সুন্দর না, এখন তো বসতেছে কিন্তু একমত হতে পারছে না কেন? মানে এই যে বসতেছে বিএনপি নেতা তো বলেন সালাউদ্দিন সাহেব যে ওইখানে চা নাস্তা বেশি খাওয়া হচ্ছে, কিন্তু আলোচনা আগাচ্ছে না। এটা তো আমরা শুনতেছি বেশিরভাগ দল একমত বা দ্বিমত, কিন্তু সব দল যে কোনো কিছুতে একমত সেটা কিন্তু আসলে আদৌ হওয়ার কথা না, সেটা হয়তো এখন বুঝতে পারতেছে। তাহলে কেন এই ধরনের বৈঠক দিনের পর দিন? আপনাকে সিম্পল একটা কথা বলি, আমাদের দেশের মানুষগুলো আমরা খুবই সহজ সরল, আমরা যে কই ইমিডিয়েটলি ওটাকে ধারণ করার চেষ্টা করি। আপনি একটা রাজনৈতিক দল, এই মুহূর্তে মেজরিটি মানুষকে আপনি রিপ্রেজেন্ট করেন, আপনি বিদেশ থেকে কিছু উপদেষ্টা আসলেন, দেশের মানুষের সাথে তাদের কোনো করসপন্ডেন্স নাই। কে আমাদের জাতীয় নিরাপত্তার যে মেইন উপদেষ্টা, ওনাকে কে বসিয়েছেন? দেশের কোনো জনগণ বসিয়েছেন? আলী রিয়াজ সাহেবকে দেশের কোনো জনগণ নিয়ে এসেছেন? হ্যাঁ, ইউনূস সাহেবের একটা গ্রহণযোগ্যতা আছে, সার্বজনীন থাকবে, সবাই তাকে শ্রদ্ধা করে, শ্রদ্ধার আসলেই তাকে দেখে। তাছাড়া একটা লোককে দেখেন জনগণ চেয়েছে কিনা। এখন আপনি ওখানে ডেকে যদি বিএনপির মতো একটা দলকে বলেন যে এটার মধ্যে সাইন করেন, আপনি বিএনপির মতো দলকে যদি একটা কোশ্চেনিয়ার দেন যে আপনাকে ইয়েস নো বলতে হবে, রাজনীতিতে ইয়েস নো বলতে কোনো কথা আছে? তাহলে কিসের আলোচনা মানে বিস্তারিত আলোচনা আসবে, আলোচনার মধ্যে আপনি বক্তব্য উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন আলোচনার মধ্যে একটা সিদ্ধান্ত উপনীত হবে, সেই সিদ্ধান্ত সে আবার দলীয় ফর্মে বলবে, দলীয় ফর্মে এগ্রি করবে, দেন তাকে কনফার্ম করবে। আপনি একটা কোশ্চেনিয়ার ধরিয়ে দিলেন, আবার থ্রেট করলেন কি যে আমরা কোশ্চেনিয়ার কিন্তু জনগণের মাঝখানে প্রচার করব, জনগণের মাঝে প্রচার করলে দেখবো কে ইয়েস বলেছে কয়টা, কে নো বলেছে। আর আপনাদের একটা গ্রুপ তো আছেই, যারা পিআর চায়, যারা লোকাল ইলেকশন আগে চায়, যারা ইলেকশন চায় না, যারা বলে যে আগে বিচার হোক তারপর ইলেকশন। আরে ভাই, আগে যদি বিচার হয় ইলেকশন, আপনি জনগণের রাজনীতি করে
আপনি জনগণকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন যদি আগে বিচার হয়? আপনি ঢুকে বিচার করেন না, আপনাকে তো কেউ না করে নাই। আওয়ামী লীগ তো তারা দেশ থেকে বিতাড়িত, তাদের পক্ষে তো কেউ কথা বলছে না, তাদের তো ইলেকশন করতে হবে, তো জনগণের কেউ দাবি করছে না। তাহলে আপনারা আগে একটা সরকার গঠন করে আপনার বিচার, আপনার ক্ষমতার বাইরে কাউকে দিয়ে বিচার করে ক্ষমতা আসবেন, তার মানে যে ক্ষমতার যে টেস্টটা আপনারা গ্রহণ করতেছেন জনগণ ব্যতীত এনজয় করতেছেন, এই জন্য যদি এটা চান তাহলে শেখ হাসিনার সাথে আপনাদের ডিফারেন্স কি? সেখানে তো আই ওয়াশ করতে ভুয়া ইলেকশন করে সে ক্ষমতায় থাকছে। এখন আপনার মানে এগুলো কি আসলে নির্বাচন পেছানোর জন্যই এগুলো করা হচ্ছে কিনা? এই যে আলোচনা বলেন, এইখানে তো আমরা একটা ভুল করতেছি। আমরা বলতেছি নির্বাচন কোনোদিন দিবে না। আপনি চ্যালেঞ্জ করে লিখে রাখেন, যদি বিএনপি তার রাইটে সোচ্চার না হয়, বিএনপি যদি জনগণের ভাষাকে, জনগণের অপিনিয়নকে, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দেয়, তারা এবং যদি এই সরকারকে প্রেশারাইজ না করে, কোনোদিন ইলেকশন দিবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, ইলেকশন দিবে না। একটা লোক দেশকে সেবা করে আসার জন্য তাকে ট্যাক্স দিতে হবে না। একটা লোক দেশকে সেবা করে আসার জন্য তাকে স্টারলিং নিয়ে আসছে, জনগণের সাথে কোনো কথাবার্তা নাই। একটা লোক দেশকে সেবা করে দেওয়ার জন্য আপনার কি চট্টগ্রাম বন্ধ তাদেরকে দিয়ে দিবে, কথা বলবে না। শান্তির করিডোর দিয়ে দিবে, বলবে না। আদম ব্যাপারের লাইসেন্স আপনাকে নিতে হবে কেন? দেশের আরো কোনো প্রতিষ্ঠান নাই? এই যে জিনিসগুলো একটার পর একটা সে নিচ্ছে, সেই লোক কিভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে আপনাকে ইলেকশন, যখনই সে একটা নির্দিষ্ট পজিশনে বাঁচবে, এখানে যেটা হচ্ছে তারা একটা ডিভাইডেড রুল না, একটা বিচ্ছিন্ন রুল পেরে করতেছে। আমরা ধর্মপ্রাণ মানুষ, আমাদের মা বলেন, আপনার মা বলেন, আমি রবি ভাইকে সাক্ষী করে বলতেছি, এখনো গাছের একটা আম যদি পাকে, হুজুরকে আগে ইনভাইট করে তাকে আমটা দেওয়া হয়। আমি যে বড় ছেলে, আমাকে কিন্তু আমটা খাওয়ানো হবে না, এটা বিশ্বাসের উপরে। এই বিশ্বাসে কিন্তু আমাদের এই দেশ চলে। এখন ওনারা যদি সেই বিশ্বাসটাকে পদধলিত করে জনগণের ভাষাকে না বুঝে এদের মতো এই কুপ্রচারণা ইলেকশন ব্যতীত কথা বলে, একটা ইলেকশন সুষ্ঠু করেন, জনগণের কথা বলেন, জনগণকে কনভিন্স করেন। আপনি পিআর তো আমি বুঝি না, আপনি বুঝেন না, কেউ বুঝে না, আপনি পিআর বলতে আমার মনে হয় রবি ভাই খুব সুন্দর জনগণকে বোঝান, জনগণকে বোঝান পিআরটা কি, এতে আপনার কি বেনিফিট হবে, এতে কি সুবিধা আপনি পাবেন, তারপরে আপনি পিআর নিয়ে কথা বলেন। সবার দুধদানি পিআর বললেন, কেউ বুঝে, আমি হতবাক হয়ে গেলাম, হোয়াট ডাজ মিন পিআর? তো এই যে পিআর যেমন একটা চোখে ধুলা দিতেছে, এরা খালি ধুলা খুঁজতেছে, কিন্তু ওই যে একটা ই করেছে না, এখনো কিন্তু সিংহ বলেন, বাঘ বলেন, হুঙ্কার দেয় নাই, চুপ করে তারা অবজার্ভ করতেছে, কারণ জনগণ তাদের কোনো কথাই মেনে নিচ্ছে না। দিন যাচ্ছে, এখন সবাই কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে বাবা, তোমাদের এই জুলাই আন্দোলন করেছো, আমরা তো একটু শান্তি নিরাপত্তা চাচ্ছি, তোমরা শান্তি নিরাপত্তা, মব জাস্টিসের তোমরা দেশে একটা অরাজকতা সৃষ্টি করে ফেলছো। আমি ব্যারিস্টার আশরাফ আমার এলাকায় গরু কুরবানি দিব। শফিকুল আলম তো বলছে এটা মব না, এটা হচ্ছে প্রেসার গ্রুপ। প্রেসার গ্রুপ, এটা প্রেসার গ্রুপ কাকে প্রেসার দিচ্ছেন আপনি? জনগণকে প্রেসার দিচ্ছেন যাতে সরকার কালকে যে ওনাকে মানে করে রেখেছে, যাতে ইলেকশন আপনি না চান, আপনি জনগণকে ভয় দেখাচ্ছেন, প্রেসার গ্রুপ চোখে সৃষ্টি করছেন, আপনি মব জাস্টিস করে জনগণকে আপনি হতাশার মধ্যে রাখতেন, ভয় ভীতির মধ্যে রেখে আপনি ক্ষমতা ভোগ করবেন। সবকিছুতে আপনাদের কেউ তো আপনাদের ডিস্টার্ব এখনো করেন নাই, কিন্তু আপনারা যদি ইলেকশন না দেন, আমি আপনাদেরকে বললাম, এখানে রবি ভাই অনেক অভিজ্ঞ, জনগণ কিন্তু বেরিয়ে আসবে। আমি তো বললাম যে একটা সে কোশ্চেন এই মুহূর্তে রাখা দরকার না, সবখানেই মব জাস্টিস চলতেছে, নিয়মের মধ্যে মব জাস্টিস চলছে। তো এইখানে কমেন্টস করার কিছু নেই। আমাদের মাননীয় প্রধান বিচারপতি উনি মাননীয় উপদেষ্টার সাথে দেখা করেছেন, যেটা কোনো ফর্মালিটিস কখনো এই ধরনের কিছু ঘটে নাই। তাহলে একজনেরটা নিয়ে আরেকজনের সাথে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, যিনি দেশ পরিচালনা করছেন, যার উপরে দেশের মানুষ সব দল মত বেশি বিশ্বাস করেছেন, উনি এসে ওনার ভাতিজা থেকে আরম্ভ করে সবাইকে পোস্টে বসিয়ে দিয়েছেন। ওনার গ্রামীণ ব্যাংকের, যারা একটা ব্যাংক, স্বাভাবিক একটা ব্যাংক, যাদের নোবেল পুরস্কার পেয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে, দেশের লেভেলে কিছু করেছেন, সেটা কোনো এক্সাম্পল উনি দেখাতে পারবেন না। জীবন কি ওনার সাবস্ক্রাইবার যারা ওনাকে খেয়ে রেখেছেন, তাদের উপকার করেছেন, তাদের লোক নিয়ে এসে একজন লোককে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাকে, অফিসারকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বেরিয়েছেন। এটা কি কোনো সিস্টেমের মধ্যে হয়? সিস্টেম বলে তো আসলে কোনো লাভ নাই। সিস্টেম তখনই হবে যে প্রত্যেকটা মানুষজন সচেতন হবে, নিজের জায়গা থেকে যে রাইট কথাগুলো বলবে এবং প্রত্যেকটা আলোচনা সমালোচনা বলবে। কিন্তু আমরা এখনো হচ্ছে পিআর সিস্টেমে চলে গেছি।
পিআর কি এটা দেয় না, কিন্তু পিআর দেখা গেলো রাষ্ট্রীয় বিষয়, মেন বিষয় যে সংখ্যানুপাতিক ভাবে সরকার হবে। আরে বাবা, সংখ্যানুপাতিক আমার এলাকার লোক ভোট দিব আমাকে, ধরেন একটা ইউনিয়ন পরিষদ 3টা ওয়ার্ড, এখন তো ওয়ার্ড মানে আমার মনে হয় কি এটা হচ্ছে যে এক ধরনের আলোচনায় ব্যস্ত রাখা মানুষকে, এরকম কিছু। আলোচনা, অ্যাবসলিউটলি এটা আলোচনায় ব্যস্ত রাখা। এই জন্য সিস্টেম বলা যাবে না, যেখানে ঠিক আছে আপনি এটা হলো ম্যাজিশিয়ান রিয়াজের চালাকি। রিয়াজে ওই চেয়ারটার মধ্যে থাকতে চায়, তো লেগে থাকতে চায়। আপনি নির্বাচন আজকে একটা, এখানে আমাদের মেজর সাহেব আছেন, উনি একটা ডিসিপ্লিন জায়গায় থেকে আসছেন। আপনি উনি অনেস্টলি ওনাকে জিজ্ঞেস করেন, উনি ওই জায়গাটা যেতে সাহস পাবেন, ওনার পরিবার ওনাকে অ্যালাউ করবেন না। কেন অ্যালাউ করবেন না? এইসব পোস্ট গুলো রিটায়ারমেন্ট বয়সে মানুষ আশরাফ ভাই একটু আপনাকে ইয়ে করি, এই যে এনসিসি ন্যাশনাল কাউন্সিল যেটা করতে চায়, দেখেন এটা কিন্তু একটা প্রস্তাব কিন্তু নিয়ে আসলো রিয়াজ সাহেব। কি পদ্ধতিতে হবে ইমরান ভাই খেয়াল করেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি বললেন নাকি আমাকে দেশের এই যে আমরা পরিচ্ছন্ন কর্মীদের হেডম্যান, তাকে পর্যন্ত এটা সদস্য বানাইলো। এরপরে যখন নাকি বিএনপি এটা অবজেকশন দিল, তখন কি করছে, এরপরের দিন আলোচনায় দেখেন এটা আবার চেঞ্জ করছে উনি। ভাই প্রস্তাব আনলেন, হয় হ্যাঁ হবে নাইলে না হবে, আবার এটাকে রিভাইভ করে কিভাবে, এটার আবার সংশোধন করে আবার প্রস্তাব আনে কিভাবে? তার মানে হলো এটা টোটাল শয়তানি, টোটাল শয়তানি। এই শয়তানি করার জন্য এগুলি করতেছে। প্রস্তাব আসছে, এই প্রস্তাবে আমরা সাই দিই নাই। আপনি বলছেন রাষ্ট্রপতি রাখতে হইব, প্রধানমন্ত্রী রাখতে হইব, বললেন প্রধান বিচারপতি। রাজনৈতিক দলগুলি বলছে না, এইটা চলতে পারে না, একটা সরকারের মধ্যে আবার আরেকটা সরকার হবে না। তখন আপনি যায় পরের দিন আবার একটা থিওরি নিয়ে আসলেন যে না, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি একজন দিব নিয়োগ, প্রেসিডেন্ট একজন দিব নিয়োগ। এইটা কইরা আপনি কি করলেন? দাঁড়ায় এটাতে আমরা কি কনসেনসাসটা পাইলাম যে আপনি এখানে শয়তানি করতেছেন? আপনার ওই প্রস্তাব তো সবাই প্রত্যাখ্যান করছে, শেষ, ওইটা মিটাপ হয়ে গেছে। এনাদের প্রস্তাব নিয়ে কথা কর না, ওইটার আবার সংশোধন করে নিয়ে আসছে, তার মানে শয়তানি করা, এছাড়া কিছুই। এখন বলি, আগে তাও কিছু আলোচনা হতো, আপনার সিস্টেমের কথা বলতেছি। সচিবালয় আমাদের কর্মকর্তারা, তারা ইউনো ডিসি, তারা তাদের একটা অব্লিগেশনের মাধ্যমে সেটা যত সমালোচনায় করি না কেন, সেটাকে অ্যাবসলিউটলি সমালোচনা করতে পারবো না, সেটার মধ্যে আমাদের স্বার্থ নিহিত আছে। কিন্তু ইউনুস সেন্টার, ডক্টর ইউনুস সাহেবের ইউনুস সেন্টার আর গ্রামীণ ব্যাংক যদি কোনো চিন্তা করে রিয়াজ সাহেবদের মাথায় ঢুকিয়ে দেয়, আর ওই প্রস্তাবনা যদি রাজনীতি দলকে দেয়, আর রাজনীতি দল আপনার প্রথম কোশ্চেনে যদি সালাউদ্দিন সাহেবরা এগ্রি করে, তাহলে দেশের কোনো জনগণ এই রাজনীতি দলকে কখনো মানবে, সম্মান করবে? এরা অ্যাবসলিউটলি এই কাজটা করাচ্ছে এই ইউনুস সেন্টার থেকে, গ্রামীণ ব্যাংক থেকে তাদের প্রস্তাবনা আছে। তা না আসলে যে দেশে, আপনি আবারও বলি, আমি দেশের সাধারণ মানুষের কথা বলি, খেটে খাওয়া মানুষের কথা বলি, যারা বিদেশের শ্রম, দেশের জীবন যৌবন বিসর্জন দিয়ে দেশের রেমিটেন্স পার্টি দেশকে টিকিয়ে রাখছে, তাদের একটা লোক দেখান যে বাংলাদেশের সরকারি হাসপাতালে চিকিৎসা হচ্ছে। তাহলে ডক্টর ইউনুস সাহেবের স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা সবচেয়ে বেশি দরকার। আমি সামান্য কাপড় পরে চলতে পারবো, আমি না খেলে এখন খাবার অভাব নাই, আমি রাস্তার দিকে ডাস্টবিন নিয়ে খেয়ে ব্যস্ত বাঁচতে পারবো, কিন্তু আমার যদি ব্যথা হয়, চিকিৎসা যদি না পাই, আমি কিভাবে সার্ভাইভ করবো? সেই চিকিৎসা ক্ষেত্রে তো সামান্যতম ওনারা পরিবর্তন করতে পারেন না। তো ওনারা এই মব জাস্টিস বিভিন্ন কিছু তারা তৈরি করে, তারা এই সব যে মুরাদনগর, ওই মুরাদনগরের উপদেষ্টাকে, ওই মুরাদনগর থেকে কয়জন উপদেষ্টা হয়েছে? সেই মুরাদনগরে কেন আজকে আমার বাংলাদেশ লজ্জিত? সমস্ত বাংলাদেশ কেন লজ্জিত? একটা মা, আপনি, আমার বোন, আমার মা আছে, আমার স্ত্রী, আমার সন্তান আছে, তাদের এইভাবে কি উলঙ্গ দেখতে আমরা অভ্যস্ত, তবে মেনে নিতে পারি? সেটা যদি অন্য কোথাও একটা কথা ছিল। আপনি মুরাদনগরের উপদেষ্টা, আপনি বিদেশ যাবেন, আপনি বুলেট নিয়ে যাবেন, সেটা আপনি ভুলে যান গা, কিন্তু আপনার এলাকাটা সে দায়বদ্ধতা আপনাকে স্বীকার করতে হবে। এবং মুরাদনগরে কয়জন, কুমিল্লার কয়জন উপদেষ্টা আছে? না, এটা কি আসলে ভুলে যেতে পারে? না, বিমানবন্দরে সরকারের সবচেয়ে বেশি উপদেষ্টা কোন জায়গা? আমি রবি ভাইয়ের মাধ্যমে বলতে চাই, না আশা ভাই, এটা উপদেষ্টা কোন জায়গা থেকে আসছে দাবি করছেন? আসলে আপনাদেরকে আমি মেজর সাহেবের কথার সাথে, ইমরান সাহেবের কথার সাথে শেষ করব যে আপনাদের অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম, অনেক বেশি আশা করেছিলাম যে আপনাদের মাধ্যমে একটা সৎ, একটা সুন্দর দেশ হবে। ইয়াং মানুষ, আপনারা দেশের জন্য নিজেকে নিবেদিত দিবেন। কিন্তু যেখানে সুরঞ্জিত বাবুর পিএস 70 লক্ষ টাকা দুর্নীতির কারণে ওনার মন্ত্রিত্ব চলে গেলে এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলেন একজন বয়স্ক, একজন ভিক্ষ রাজনীতিবিদ, আর আপনার 2 দিনের আমাদের গ্রামের বাসা বলে চিনাপুটি হইয়া আপনাদের পিএসটা যে দুর্নীতির যে বেড়াজাল সৃষ্টি করেছে, যেভাবে দুদক যাদেরকে চিনি দিচ্ছে, সেটা পৃথিবীর কোথাও নাই। আমাদেরকে আশাহত করেছে, আপনারা আশাহত করেছেন আমাদেরকে। মুক্তিযুদ্ধের সাথে 24-এর কোনো কনফ্লিক্ট নাই। আপনাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস
আপনারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করেন। মুক্তিযুদ্ধ কারো বাবার সম্পদ না, মুক্তিযুদ্ধ শহীদের অনেক অনেক ধন্যবাদ। অর্জিত আমার একটা- আপনার পরিচয়, সেটা আপনার পরিচয় বহন করে, যেটার জন্য আমরা মৃত্যুকে আশরাফ ভাই, স্বীকার করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। আশরাফ ভাই আপনারা মনে করেন না, আপনারা না ভাই, হাসিনা শেষ আপনারা করুন, please। না ইমরান ভাইরে দিতেছে, আমি মাইকটা ফ্লোটা দিতেছি। এই যে আপনারা কইবেন যেন আমি মনে হাসতে হাসতে কইছি নোয়াখালী কুমিল্লা পার্টি। দেখেন ভাই, হানান মাসুদের বাড়ি কই, মাহফুজের বাড়ি কই, নাসিরউদ্দিন পাটোয়ারের বাড়ি কই, হাসনাত আব্দুল্লাহর বাড়ি কই, আসিফের বাড়ি কই। আমি কিন্তু ভাই হাসতে হাসতে কই নাই, আমি তো অরিজিনালি কইছি এটা নোয়াখালী কুমিল্লা পার্টি। আপনি হাসতে হাসতে বললেন, সেটার মধ্যে যুক্তি আছে, সেটা আমরা যারা টকশো করে যারা শুনে সেটা জানে। আপনি যে কথাটা বললেন ওনার উত্তর দিক। এনসিপি কোন কিভাবে আপনার নামটা নিয়ে আসছে, জনগণকে বোঝাইছেন ন্যাশনাল সিটিজেন পার্টি, আসলে তো নোয়াখালী কুমিল্লা পার্টি। আমরা দেশের মধ্যে বিভক্ত করতে চাই না, কিন্তু আজকে যখন আমি বিবস্ত্র, সেই বিবস্ত্র আঘাত প্রতিঘাত